সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বাংলা উচ্চারণের দ্বিতীয় ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা। আজকের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আবারও আলোচনা করব। এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি স্বরধ্বনি উচ্চারণের প্রতীক, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের প্রতীক, বিবৃত ও সম্বৃত আদি অধ্বনির নিয়মাবলী নিয়ে তোমাদেরকে আলোচনা করেছি। আজকের ক্লাসে তোমাদের শুরুতে আমি যুক্ত ব্যঞ্জনের উচ্চারণের প্রতীক নিয়ে কথা বলবো। আর তোমাদেরকে প্রথমে বলি, এর আগের ক্লাসে আমি বলেছি যে উচ্চারণের ক্ষেত্রে সবার আগে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা উচ্চারণের ধ্বনির উচ্চারণের প্রতীকগুলো জানা, সেটা স্বরধ্বনির ক্ষেত্রে হোক কিংবা ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে কিংবা যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে। যদি এই ধ্বনির প্রতীকগুলো যদি জানা যায় তাহলে উচ্চারণ লেখাটা অনেক সহজ হবে। যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ প্রতীকে তোমরা দেখো, আজকে শুরুতে আমি যে বিষয়টা দেখেছি সেটা হ এর সাথে অন্য বর্ণের, সেটা দন্তান্ন কিংবা মূর্ধন্য বা ম, যে কোনো বর্ণের সংযুক্তিটা হলে উচ্চারণের ক্ষেত্রে সেটা ব্যবহারটা আমরা কিভাবে দেখতে পাই বা আমরা উচ্চারণটা কিভাবে লিখি। প্রথমে এখানে প্রথম যে বর্ণটা দেখেছি সংযুক্ত ব্যঞ্জন, সেটা হ এর সাথে মূর্ধন্য সংযুক্ত। হ্যাঁ, হয়ের ক্ষেত্রে একটা বিষয় তোমরা খেয়াল রাখবে, হয়ের ক্ষেত্রে আমরা যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে আমরা দেখব যে হয়ের সাথে যে বর্ণটি সংযুক্ত হচ্ছে, মানে হয়ের সাথে যে বর্ণটি সংযুক্ত হচ্ছে তার উচ্চারণটা কিন্তু আগে হবে। অন্য বর্ণের ক্ষেত্রে আমরা সেটা দেখি না, কিন্তু আমরা হয়ের ক্ষেত্রে দেখি যে বর্ণটা হয়ের সাথে সংযুক্ত হচ্ছে তার উচ্চারণটা আমরা আগে করব। তোমরা এখানে ধ্বনি হয়ের সাথে মূর্ধন্য, হয়ের সাথে মূর্ধন্য সংযুক্ত হলে তখন সেটা হয়ের নিচে বসবে। তো হয়ের সাথে মূর্ধন্য সংযুক্তের ক্ষেত্রে উচ্চারণের প্রতীকটা আমরা দেখতে পাই দন্তান্ন হসন্ত হ। এর আগে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের প্রতীকের ক্ষেত্রে বলেছিলাম যে যদি মূর্ধন্য থাকে সেটা উচ্চারণের ক্ষেত্রে কি হয়ে যায়, দন্তান্ন হয়ে যায়। কারণ আমরা যদিও বানানের ক্ষেত্রে মূর্ধন্য এবং দন্তান্ন আলাদাভাবে লিখি, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কিন্তু কি মূর্ধন্যটা আর মূর্ধন্য থাকছে না, তার উচ্চারণটা আমরা দন্তান্নর মতো পেয়ে থাকি। এই কারণে এখানে হয়ের সাথে মূর্ধন্য সংযুক্ত হলেও সেটা আমরা পাচ্ছি ন হস চিহ্ন, যেটা হসন্ত, আর এর সাথে হ। এরপর তোমরা উদাহরণ দিয়ে খেয়াল করো, আমি যে উদাহরণটা এখানে দিয়েছি সেটা পূর্বাহ্ন। পূর্বাহ্ন এর আর ক্লাসে আমি হসন্ত কোথায় হবে কোথায় হবে না এটা বলেছি। আবারও তোমাদের সামনে আমি সেটা তোমাদেরকে আবারও বলছি যে হস চিহ্ন তখনই বসবে যখন সিলেবেলটা ভাঙবে বা আমরা যেখানে থামবো। হ্যাঁ, আর ওখানে যদি শেষে যদি ব্যঞ্জন আনতো, মানে যদি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ হয়, সেক্ষেত্রে আমরা হস চিহ্নটা বা হসন্ত দিব। কিন্তু যদি সিলেবেল যেখানে ভাঙবে ওখানে যদি অধ্বনির উচ্চারণ আমরা পাই তাহলে ওখানে কোনো হস চিহ্ন বসবে না। মোট কথা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ হলেই হস চিহ্ন বসবে, স্বরধ্বনি বা অয়ের উচ্চারণ পেলে আমরা ওখানে কোনো হস চিহ্ন বা হসন্ত ব্যবহার করব না। এখানে তোমরা পূর্বাহ্ন খেয়াল করো, পুর বান হ, এখানে তিনটে আমরা সিলেবেল পাচ্ছি। সিলেবেল ক্ষেত্রে খেয়াল করো, প্রথম পুর, আমরা কিন্তু পুরও বলি না, যার কারণে এখানে পুর রয়ের উচ্চারণটা পাচ্ছি, যার কারণে হস চিহ্ন বসেছে। তারপর বান, আমরা বানও বলি না, বান বলি, যার কারণে এখানেও একটা হস চিহ্ন বসেছে। এরপরে দেখো হতে কি হয়, হ উচ্চারণটা আমরা পাচ্ছি, যার কারণে এখানে কোনো হস চিহ্ন বসছে না। আর আরেকটা বিষয় খেয়াল করো, সেটা পয়ের সাথে এখানে আমরা দীর্ঘকার পাচ্ছি পূর্বাহ্নে আমরা যখন বানানটা লিখি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে সেটা দীর্ঘইকারটা আমরা কি পাচ্ছি, রস্যা উকার। এর আগে বলেছি দীর্ঘ ইকার থাকলে সেটা রস্যা উকার হবে, ঠিক তেমনি দীর্ঘ উকার থাকলে সেটা রস্যা উকার হবে। তারপর রেফ, পুর, এখানে এরপরে বয়ের উপর রেফ আছে পুরের পরে, সেটা দেখো এই রেফটা কিন্তু কি হয়ে যাচ্ছে, র হয়ে যাচ্ছে। এটাও কিন্তু আগের ক্লাসে বলেছি, যদি রয়ের একটা রূপটাই রেফ, তো রেফ থাকলে সেটা বানানের ক্ষেত্রে ভেঙে এটা রয়ে রূপান্তর হবে। অথবা দিয়ে আরেকটা বানান দেওয়া আছে পূর্বান, এরপর ইংলিশে NHO। তোমরা চাইলে যে কোনো বানানটাই লিখতে পারবে, দুটাই শুদ্ধ এবং দুটাই
কি বাংলা একাডেমি কর্তৃক স্বীকৃত। তোমাদের কাছে যেটাই সুবিধা মনে হবে, যদি পুরোটা বাংলাটাই লিখতে চাও সেটাও লিখতে পারবে, অথবা তোমরা অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ ওটাও তোমরা ব্যবহার করতে পারবে। এর পরের উদাহরণটা খেয়াল করো। এরপরে ধ্বনিটা হচ্ছে হয়ের সাথে দন্তানা সংযুক্ত, কিন্তু আমরা উচ্চারণের ক্ষেত্রে একই রকম পাচ্ছি, সেটাও হচ্ছে কি দন্তানা হসন্ত হ। এবার উদাহরণটা খেয়াল করো, সেটা হচ্ছে মোদ্দান হ। হ্যাঁ, এখানে আগে যথারীতি বলেছি যে যেখানে সিলেবালটা ভাঙবে ওখানে হস্টিন্য হবে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে। তো এখানে দেখো মোদ ধ আছে, যার কারণে এখানে হস্টিন্য। এরপর হচ্ছে ধান, এখানে হস্টিন্য কেন এর আগে বলেছি হ। আর এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে হচ্ছে জ ফলাটা ভেঙে কি হচ্ছে ধ এবং ধ হচ্ছে। এরপরে আমি এই বিষয়ে কথা বলবো, এখানে তোমাদেরকে আমি দেখিয়েছি। এরপরে তুমি ধ্বনিতে আসো, যেটা হচ্ছে আমরা বলি যে হচ্ছে হ এবং ম সংযুক্ত, কিন্তু হয়ের ক্ষেত্রে আগে বলেছি হয়ের সাথে যে বর্ণটা সংযুক্ত আকারে থাকবে আগে সেটার উচ্চারণটা আমরা পাবো। এর কারণে আমরা ময়ের উচ্চারণটা আগে পাচ্ছি, তারপর হচ্ছে হ, ম হসন্ত হ, উচ্চারণটা এভাবে হবে ম হসন্ত হ। এখানে উদাহরণটা খেয়াল করো, উদাহরণটা কি হচ্ছে ব্রহ্ম। এখানেও তোমাদের পাশাপাশি আরেকটা বানান দেখিয়েছি বাংলা এবং ইংরেজি মিলে। আবারও বলছি, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই লিখবে, তবে একটা বিষয় খেয়াল করবে, যাই লিখো না কেন তোমাদের বানানটা উচ্চারণের ক্ষেত্রে শুদ্ধ হতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আগেও বলেছি বারবার এখনও বলছি, উচ্চারণের ক্ষেত্রে হসন্ত চিহ্নটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এটা না হলে ভুল হবে। সেটা উচ্চারণের ক্ষেত্রে আমরা লিখি, সাধারণত আমরা বানানের ক্ষেত্রে কিন্তু অত হস্চিহ্ন দিই না, কিন্তু যেহেতু এটা উচ্চারণের নিয়ম নিয়ে আমরা পড়ছি, তো এখানে আমাদেরকে হস্চিহ্নটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরের ধ্বনিটা খেয়াল করো, হ জফলা, কিন্তু আমরা উচ্চারণটা কি পাচ্ছি বর্গীয় জ হসন্ত ঝ, আমরা কোনো হয়ে পাচ্ছি না। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, হয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন রকমের উচ্চারণটা পাচ্ছি। তো এখানে দেখো উদাহরণটা হচ্ছে বাজ্য, বাজ্য। এখানে হস্চিহ্ন বসবে বর্গীয়জের সাথে, সেটা বলেছি আগেই উচ্চারণের প্রতীকের ক্ষেত্রে। আর যেহেতু জফলা থাকে, তো অন্তে যদি কোনো এরকম যুক্ত ব্যঞ্জন থাকে, সেক্ষেত্রে হচ্ছে কোনো শব্দের অন্তে মানে শেষে যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যেমন হ জফলা, এটার সাথে জফলাটা আছে, সেক্ষেত্রে হচ্ছে এটার উচ্চারণটা আমরা জফলা থাকলে আমরা কি পাই, ওকার পাই, এই জন্য হচ্ছে বাজ্য। এরপরে খেয়াল করা হচ্ছে হ রফলা, তার উচ্চারণ আমরা কি পাচ্ছি র হস্চিহ্ন হ। যেমন তোমরা খেয়াল করো, উদাহরণটা খেয়াল করা হচ্ছে রথ, এখানে কিন্তু হর উচ্চারণটা আমরা পাচ্ছি না, র সাথে হসন্ত পাচ্ছি হ, এবং ধয়ের সাথে আমরা হস্টিন্য পাচ্ছি রথ। এবং এটারও কিন্তু ইংরেজি এবং বাংলাটা আবার দেখিয়েছি উদাহরণ হিসেবে। বানানের ক্ষেত্রে তোমরা যেটাই সুবিধা তোমরা ওটাই ব্যবহার করবে। পরের ধ্বনিটা খেয়াল করো, যুক্ত ব্যঞ্জনটা খেয়াল করো, সেটা হচ্ছে হয়ের সাথে ল সংযুক্ত। সেক্ষেত্রে হচ্ছে আগে বলেছি লটার উচ্চারণ আগে হবে, আর যেহেতু এখানে কি যুক্ত ব্যঞ্জন, এখানে হচ্ছে সিলেবল ভাঙবে, তাই এখানে হস্টিন্যটা বসবে ল হসন্ত হ। তোমরা উদাহরণটা খেয়াল করো, এটার উদাহরণ হচ্ছে আলহাত, আমরা আহ্লাদ বলি না, আলহাত। আর যুক্ত ব্যঞ্জনের সাথে বিশেষ করে হয়ের ক্ষেত্রে যুক্ত যে শব্দটা যুক্ত, যে বর্ণটা যুক্ত হচ্ছে তার উচ্চারণকে আমরা বেশি জোর দিব। এরপর হচ্ছে হয়ের সাথে ব সংযুক্ত, তার উচ্চারণটা আমরা দুরকম করতে পারি, একটা হচ্ছে ও ভ, আরেকটা হচ্ছে রস্যা উ ভ। উদাহরণটা খেয়াল করো, উদাহরণটাও দুইভাবে এখানে আমি দিয়েছি নিয়ম অনুসারে। যেমন হচ্ছে তোমার আও ভান, আও ভান, ভানের শেষে কিন্তু আমরা একটা হস্চিহ্ন পাচ্ছি, কারণ এখানে হচ্ছে কোনো অধ্বনির আমরা উচ্চারণ পাচ্ছি না। ঠিক কি আও ভান, আমরা আও ভানও বলতে পারি, আও ভানও বলতে পারি। এরপরে ধ্বনি দেখো ত রফলা, শুরুতে তরফলা থাকলে অপরিবর্তিত থাকবে, শেষে থাকলে ত হসন্ত এবং তরফলা হবে। হ্যাঁ, এখানে একটা খেয়াল রাখতে হবে, যদি শুরুতে যদি এই যুক্ত ব্যঞ্জনগুলো থাকে সেক্ষেত্রে হচ্ছে কোনো পরিবর্তন হবে না, আমরা ভেঙে লিখব না। কিন্তু যদি শেষে থাকবে সেক্ষেত্রে কি হচ্ছে ত হসন্ত তরফলা হবে। এখানে উদাহরণটা খেয়াল করো, ত্রাণ,
ত্রাণের ক্ষেত্রে এখানে হচ্ছে কি কোনো পরিবর্তন হয়নি, যেহেতু ত রফলাটা শুরুতে আছে, শুধু মূর্ধন্যটা কি হয়েছে, দন্তানতে রূপান্তর হয়েছে। এই নিয়মটা আগে বলেছি। এরপরে খেয়াল করো ছত্রের ক্ষেত্রে আমরা এখানে কি পাচ্ছি, ছত্র, ত এবং ত রফলা ওকার পাচ্ছি, যেহেতু নিয়ম অনুসারে বলাই হচ্ছে শেষে থাকলে কিন্তু ত হসন্ত এবং ত রফলা থাকবে। আর যদি শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকে সেক্ষেত্রে এটা সাধারণত ওকারের মতো উচ্চারিত হয়, এই জন্য তরফলা ওকারটা হয়েছে। এরপরে খেয়াল করা হচ্ছে ব জফলা হলে এরপরেটাও কিন্তু দ জফলা, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ব জফলা হলে ব এবং ব হস্চিহ্ন ভ পাচ্ছি। তো দেখো এখানে সভ্য, হ্যাঁ যেহেতু এর আগে নিয়মে বলেছি যে যদি দন্তাস্ব থাকে সেক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সেটা তালবশে রূপান্তর হয়, কিছু কিছু ক্ষেত্রে সেটা দন্তাস্ব থেকে যায়, সেটাও পরে বলবো। এখানে দন্তাস্বটা কি হয়েছে, তাহলে তালবশ হয়ে গিয়েছে। আর তোমাদের একটা উচ্চারণের কথা, উচ্চারণ না, সংবৃত অয়ে নিয়মের ক্ষেত্রে একটা ছিল যে প্রথম অয়ের সাথে এরপরে যদি কি থাকে, যদি জফলা রফলা থাকে তাহলে ওই ক্ষেত্রে উচ্চারণটা ওকার হয়, এই জন্য তালবশ ওকার হয়েছে। সভ্য, লভ্য, ঠিক দজফলার ক্ষেত্রে আমরা দেখতে পাই দ হর্ষচিহ্ন ধ। উদাহরণটা খেয়াল কর, উদাহরণে এখানে কি দেখতে পাচ্ছ, অধ্যক্ষ, হ্যাঁ এখানে ওটা যেহেতু প্রথম অয়ের পরের সাথে কি এখানে জফলা আছে সেক্ষেত্রে এটা প্রথম অয়ের উচ্চারণটা ওকার হবে, এই জন্য অধ্যক্ষ। আর ক্ষীয়র ক্ষেত্রে আগে বলেছি আধ জফলা থাকলে তো দ এবং ধ হবে, আর ক্ষীয়র ক্ষেত্রে আগে বলেছি ক্ষীয় যদি শুরুতে থাকে সেক্ষেত্রে শুধু খ উচ্চারণ হবে, আর যদি পরে বা মাঝে থাকে সেক্ষেত্রে ক এবং খ দুইটাই উচ্চারিত হবে, তবে ভেঙে যাবে। এরপরের উদাহরণটা খেয়াল করো, এরপর উদাহরণ না তোমরা ধ্বনিগুলো খেয়াল করো। এটা হচ্ছে দন্তাস্বর সাথে হচ্ছে ত তরফলা, তারপর থ, দন্তাস্বর সাথে হচ্ছে দন্তান, প এবং ফয়ের সংযুক্তিগুলো আমরা দেখেছি যুক্ত ব্যঞ্জনে কীরকম হবে। এইসব যুক্ত বর্ণের শব্দের প্রথমে থাকলে ভাঙার প্রয়োজন নেই, তবে মধ্যে বা শেষে থাকলে কিন্তু ভেঙে লিখতে হবে। হ্যাঁ কি বলা হচ্ছে, যুক্ত ব্যঞ্জন যদি প্রথমে থাকে সেক্ষেত্রে আমরা ভেঙে লিখবো না, যেরকম আছে ওরকমই লিখবো, শুধু হচ্ছে যদি কোনো প্রতীক উচ্চারণের প্রতীকগুলো পরিবর্তন করতে হয় সেটা পরিবর্তন করব। আর কিন্তু যদি মধ্যে বা শেষে থাকে তাহলে যুক্ত ব্যঞ্জনটা কি হবে, ভেঙে লিখতে হবে। এখানে অনেকগুলো আমি উদাহরণ দেখিয়েছি, তোমরা দেখো স্তব্ধ, হ্যাঁ এখানে এবার একটা বিষয় খেয়াল করো, এর আগে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যদি যেখানে দন্তাস্ব থাকে সেটা তালবশে রূপান্তর হয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। হ্যাঁ দন্তাস্ব যেমন স্তব্ধ, যেহেতু প্রথমে আছে সংযুক্ত বর্ণটা ভাঙছে না, আর তাহলে কেন এখানে মানে দন্তাস্বটা কেন রয়ে গেল, সেটা হচ্ছে গিয়ে এখানে দুটো কারণ, একটা হচ্ছে এটা সংযুক্ত আকারে বসে গিয়েছে, দ্বিতীয় কারণ হচ্ছে ত বর্গীয় বর্ণগুলোর সাথে ত থ দ দ দন্তান, এই বর্ণগুলোর সাথে যদি দন্তাস্ব সংযুক্ত হয়, কারণ এগুলো হচ্ছে ত বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে তোমার বর্ণগুলো হচ্ছে দন্তমূলীয়, যার কারণে এগুলো স্বাভাবিকভাবে উচ্চারণটা দন্তাস্ব হয়ে যাবে, কারণ দন্তাস্ব আমরা দন্তমূলীর সাহায্যে উচ্চারিত হয়, এখানে আমরা চাইলেও তালবশে উচ্চারণ করতে পারবো না, এই কারণে মূলত এখানে দন্তাস্বটা কোনো পরিবর্তন হচ্ছে না। এরপরে দেখো স্ত্রী, শিক্ষা, এখানেও যেহেতু প্রথম ভাগে নাই, স্ত্রীর দীর্ঘইকার থাকলে সেটা হ্রস্বইকার হয়, সেটা আগে বলেছি। শিক্ষা ক্ষেত্রে ওটা আগেই, ক্ষীয় থাকলে ক খ হয়, আর কোথায় হর্ষচিহ্ন বসবে সেটা তো আগে বললাম। এরপর হচ্ছে স্থান, এখানে কিন্তু দন্তাস্ব থ সংযুক্ত, এটা কিন্তু হ লেখা কিন্তু এটা কিন্তু থ, স্থান। এরপর হচ্ছে স্নেহ, স্পষ্ট, এখানেও কিন্তু পয়ের সাথে সংযুক্ত হয়েছে, যার কারণে দন্তাস্বটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এরপর হচ্ছে স্ফুট, প এবং ফয়ের সাথে থাকলেও সেক্ষেত্রে যুক্তব্যঞ্জনের ক্ষেত্রে সেটার পরিবর্তন হয় না, দন্তাস্ব একই রকম থেকে যায়। এরপর হচ্ছে আস্তানা, হ্যাঁ এখানেও যেহেতু বলেছি ত বর্গীয় ধ্বনিগুলোর সাথে থাকলে দন্তাস্ব থেকে যায়, আর মাঝখানে ছিল বলে এটা ভেঙে গিয়েছে। আস্তানা। হিন্দুস্থান, তোমরা এখানে খেয়াল করো, এখানে হচ্ছে একটা সিলেবাল, এরপর হচ্ছে স্থান, এখানে ভেঙে গিয়েছে এবং যেখানে হর্ষচিহ্নের প্রয়োজন ওখানে হর্ষচিহ্নটা আমরা বসিয়েছি। আর দন্তাস্বের সাথে এখানে থ
থ সংযুক্ত, এই কারণে দন্তাসটা পরিবর্তন হয়নি। আবারও বলছি, ত বর্গীয় ধ্বনিগুলো যেহেতু কি দন্তমূলীয়, এই কারণে হচ্ছে এই বর্ণগুলো থাকলে সেক্ষেত্রে দন্তাস থেকে যায়। সস্ত্রীক, সস্ত্রীক, এখানে খেয়াল কর প্রথমে কিন্তু দন্তাসটা তালবেশ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্নেহ, স্নেহের ক্ষেত্রে এর আগে উদাহরণটা তোমরা দেখো শুধু স্নেহ ছিল, এখানেই আছে, কিন্তু ওখানে কি হচ্ছে দন্তাসটা আর পরিবর্তন হচ্ছে না। এখানে যেহেতু আগে দন্তাসটা লেখা আছে, এক্ষেত্রে দন্তাসটা পরিবর্তন হবে, কিন্তু দন্তাসের সাথে দন্তানো সংযুক্ত যেহেতু আছে বা দন্তাসের সাথে ত সংযুক্ত থাকলে সেটা আর পরিবর্তন হচ্ছে না। এবার আসো হচ্ছে বিবৃত মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম নিয়ে তোমাদেরকে কথা বলবো। এর আগের ক্লাসেও তোমাদের অধ্বনির ক্ষেত্রে হচ্ছে সংবৃত, বিবৃত, আদি অধ্বনিটা দেখিয়েছি, নিয়মগুলো তোমাদেরকে দেখিয়েছি। মানে শব্দের শুরুতে থাকলে সেক্ষেত্রে আমরা কী ধরনের নিয়ম পাই। তোমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্নের জন্য এই ধরনের নিয়মগুলো থাকতে পারে, যেমন বিবৃত মধ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো, কিংবা শুধু বলতে পারে যে অধ্বনি উচ্চারণের নিয়ম উদাহরণসহ লিখো। যদি কোনো নাম উল্লেখ করে না দেয়, শুধু অধ্বনি বলে, সেক্ষেত্রে তোমরা যে কোনো নিয়মে লিখতে পারবে, সংবৃত বা বিবৃত, সেটা মধ্য, আদি, অন্ত, যে কোনো নিয়মে তোমরা লিখতে পারবে। এবার আসো প্রথম নিয়মে দেখাই। নিয়ম কিন্তু অনেকগুলো আছে, আমি তোমাদের আলোচনার সুবিধার জন্য কিছু নিয়ম এখানে আলোচনা করেছি। শব্দের মধ্যবর্তী অ এর আগে যদি নাবোধক অ থাকে, তবে মধ্যবর্তী অ এর উচ্চারণ ওকারান্ত হয় না। তোমরা বিবৃত আদি অধ্বনির ক্ষেত্রে এই নিয়মটা খেয়াল করে থাকবে। এই নিয়মটা কিন্তু ছিল যে নাবোধক যদি অ থাকে তাহলে কিন্তু সেটা ওকার হচ্ছে না, মানে আমরা সংবৃত উচ্চারণটা পাবো না। ঠিক এখানেও হচ্ছে কি শব্দের মধ্যবর্তী, এখানে তখন ছিল আদি, এখন হচ্ছে মধ্যবর্তী। যেমন হচ্ছে তোমরা উদাহরণটা খেয়াল করো, এটা হচ্ছে অমর, আমরা ওমর বলি না, এটা হচ্ছে অমর। মানে এখানে প্রথমে যে অটা আছে সেটা হচ্ছে আদি অ, তারপর ময়ের সাথে আমরা একটা অধ্বনি পাই ম। তো এটা হচ্ছে মধ্য অধ্বনি। তো এটার সাথে আমরা ওকারটা পাচ্ছি না, কারণ হচ্ছে এটা মরের একটা কি নাবোধক হচ্ছে অমর। আর অমর শেষে হচ্ছে শব্দের শেষে আমরা র উচ্চারণটা পাচ্ছি, যার কারণে এখানে হস্টিনটা বসেছে। ঠিক তেমনি হচ্ছে অচল। দ্বিতীয় তোমরা নিয়মটা খেয়াল করো, উপসর্গের পরবর্তী অ এর উচ্চারণ ওকারান্ত হয় না। ওকারান্ত হয় না মানে এটা স্বরের মতো হবে, এটা বিবৃত উচ্চারণ হবে। আর এখানে উপসর্গের কথা বলা হচ্ছে, উপসর্গ তোমরা জানো, উপসর্গ হচ্ছে কোনো শব্দের আগে বসবে বর্ণ বা বর্ণ সমষ্টি। তো সেক্ষেত্রে এখানে দেখো উদাহরণটা খেয়াল করো, প্রবচন, এখানে হচ্ছে প্রটা হচ্ছে উপসর্গ। হ্যাঁ, এখানে বলেছে প্রটা উপসর্গ, আর পরে হচ্ছে ব, এখানে বটা হচ্ছে মধ্য অ, ব। এটার সাথে কিন্তু আমরা ব পাচ্ছি না। প্রটা ঠিক আছে, এটা ওকার হয়ে যাবে, আর বটার সাথে কোনো ওকার পাচ্ছি না। আর হচ্ছে চন, ঠিক একই উদাহরণ হচ্ছে প্রবল। এরপরে 3 নম্বর নিয়মটা তোমরা খেয়াল করো, সহিত অর্থে ব্যবহৃত শব্দের অ এর পরবর্তী অ এর উচ্চারণ ওকারান্ত হয় না। সহিত মানে হচ্ছে সাথে, যেমন ফলের সাথে সফল, ভয়ের সাথে সভয়ে। তো ঠিক এখানে তোমরা উদাহরণগুলো খেয়াল করো, সফলে কি হচ্ছে দন্তাসটা আমরা নিয়ম অনুসারে এটা তালবেশ পেয়ে যাচ্ছি, আর সেটা হচ্ছে ফল, এখানে হচ্ছে তোমাদের ফলের ল উচ্চারণটা পাচ্ছি, যেন হস্টিন বসেছে। আর এখানে আমরা আগে বলেছি কোনো ওকার হবে না। তারপর হচ্ছে সভয়টা একই রকম সফলের মতোই। এরপর আসো সংবৃত মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। এর আগে দেখেছি বিবৃত মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম, এবার হচ্ছে সংবৃত মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। শব্দের মধ্যবর্তী অ এর পরে যদি রস্বই, দীর্ঘই, রস্যাউ, দীর্ঘাউ, ঋকার থাকলে সেই অ এর উচ্চারণ ওকারান্ত হয়। এই নিয়মটা কিন্তু তোমরা সংবৃত আদি অ এর ক্ষেত্রে কিন্তু পেয়েছ, যে যদি শব্দের প্রথমে যদি অ থাকে, এরপরে কি হচ্ছে রস্বই, দীর্ঘই থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে উচ্চারণটা ওকারান্ত হয়। এখানেও ঠিক একই, কিন্তু এখানে হচ্ছে মধ্যবর্তী অ এর ক্ষেত্রে, ওখানে হচ্ছে শুরুতে অ এর ক্ষেত্রে। তো তোমরা এখানে উদাহরণগুলো খেয়াল করো, যেমন হচ্ছে কাকলি, কাটা হচ্ছে এটা প্রথম আদি অ, তারপর হচ্ছে এখানে কটা হচ্ছে মাঝখানে যে কটা সেটাই হচ্ছে মধ্য অ, আমরা অটা পাচ্ছি ক।
এখানে শেষে আমরা একটা অ পাচ্ছি। এরপর হচ্ছে লি, ল রস্বইকার। নিয়মে কি বলা হচ্ছে? রস্বইকার, দীর্ঘইকার, রস্বউকার, দীর্ঘউকার, ঋকার থাকলে, তার মানে এখানে আমরা রস্বইকারটা পাচ্ছি। তো এই কারণে এখানে এটা কটা ওকার হয়ে যাচ্ছে, কাকলি। ঠিক হচ্ছে জননী, জননীর পরে হচ্ছে আমরা এখানে শেষের মধ্যে হচ্ছে নয়ের সাথে অ উচ্চারণ পাচ্ছি। তারপরে হচ্ছে দীর্ঘইকার, দীর্ঘইটার কি হবে? এটা রস্বইকার হয়ে যাবে। এটা নিয়মে আগে বলা হচ্ছে যে আমরা যখন স্বরধ্বনি উচ্চারণের প্রতীকগুলো দেখেছিলাম তখন বলেছি। তার মানে এখানে জননী ইত্যাদি। আর এখানে সবগুলোকে আমরা অয়ের উচ্চারণটা পাচ্ছি, যার কারণে কোনো হসন্ত বা হস্টিন দেওয়ার প্রয়োজন পড়বে না। শব্দের মধ্যবর্তী অয়ের পরে যদি ক্ষীয় কিংবা গ থাকে, ক্ষীয় হচ্ছে ক এবং মূর্ধন্য সংযুক্ত, আর এটা এখানে হচ্ছে গটা হচ্ছে গ চন্দ্রবিন্দু, সেটা হচ্ছে বর্গীয় এবং নিয়য়ের সংযুক্ত থাকে, তবে সেই অয়ের উচ্চারণ ওকারের মতো হয়। এই নিয়মটা কিন্তু তোমরা সমৃদ্ধ আদি অয়ধ্বনির কি ওই সময় তোমরা খেয়াল করলে দেখবে যে এই নিয়মটা কিন্তু ওখানে ছিল। যেমন হচ্ছে সুদক্ষ, সুটা কি হয়েছে আগে বলছি, তালবেশ থাকলে কিছু ব্যতিক্রম ছাড়া দন্তাসটা কি হয়, তালবেশ হয়ে যাবে। আর ক্ষীয় আছে আগে পরে, এর কারণে কি দয়ের সাথে এখানে ওকার হয়ে যাবে। এটাই মূলত বলা হচ্ছে যে শেষে যদি কি মাঝখানে অয়ের পরের সাথে যদি ক্ষীয় থাকে পরে কিন্তু, তাহলে কি হচ্ছে সেটা ওকার হয়ে যাচ্ছে। এই জন্য সুদক্ষ, আর ক্ষীয় থাকলে তো আগেই বলেছি শেষে বা মাঝখানে থাকলে ক এবং খ হবে, ঠিক একই রকম বিপক্ষ। তারপরে নিয়মটা খেয়াল করো, শব্দের মধ্যবর্তী অ এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জন থাকে তবে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। জফলাযুক্ত ব্যঞ্জনের নিয়মটা কিন্তু সংবৃত আদি অয়ের ক্ষেত্রে ছিল। যেমন হচ্ছে অনন্য, অনন্য কি হয়ে যাচ্ছে, এখানে স্বরে হচ্ছে আদি অ, তারপর দন্তানো হচ্ছে মধ্য অ, তো এর সাথে কি ওকারটা হয়ে যাচ্ছে। ওটাই বলেছে যে জফলাযুক্ত যদি পরে জফলা থাকে, আবার এরপরে দন্তানোর সাথে আমরা জফলা পাচ্ছি, যার কারণে কি হচ্ছে অ এর সাথে এটা মধ্য অ এর উচ্চারণটা ওকার হয়ে যাবে, ও এর মতো হবে। এই কারণে এটাকে আমরা সংবৃত বলছি, অনন্য, অকথ্য। তারপরটা খেয়াল করো, 3 বা তার বেশি বর্ণে গঠিত শব্দের মধ্যে অ এর আগে যদি স্বরেয়, স্বরেয়া, এ অথবা ওকার থাকে তবে সেই অ এর উচ্চারণ ওকারের মতো হয়। 3 বা তার বেশি বর্ণে গঠিত শব্দের ক্ষেত্রে বলা হচ্ছে যদি কি শব্দের মধ্যে অ এর পরে যদি স্বরেয়, স্বরেয়া, এ অথবা ওকার থাকে, তো এখানে খেয়াল করো বেতন, তটা হচ্ছে মধ্য অ, ত এর পরে যে উচ্চারণটা আমরা পাই, আর শেষে দন্তানো, 3টা বর্ণ আমরা পাচ্ছি। তো দন্তানোর সাথে আমরা অটা পাচ্ছি, যার কারণে এখানে হচ্ছে বেতন। ঠিক একই রকম হচ্ছে সাগর, এখানে দন্তাসটা কি হচ্ছে নিয়মের কারণে এখানে তালবশে রূপান্তর হচ্ছে। এবার হচ্ছে আমরা অন্ত অধ্বনি উচ্চারণের নিয়মগুলো দেখব। অন্ত অধ্বনি উচ্চারণের নিয়মটা হচ্ছে শব্দের শেষে, এর আগে তোমরা প্রথম ক্লাসে আমি শব্দের আদি অধ্বনি নিয়মগুলো দেখিয়েছি, আজকে প্রথমে আমি তোমাদেরকে হচ্ছে মধ্য অধ্বনি নিয়মগুলো দেখিয়েছি, এবং শেষে হচ্ছে অন্ত অধ্বনি উচ্চারণের নিয়ম। অন্ত অধ্বনি হচ্ছে কোনো শব্দের শেষে যদি স্বরেও থাকে সেক্ষেত্রে আমরা উচ্চারণটা কীরকম পাবো। এখানে আমি সংবৃত বিবৃত সবগুলো একসাথে দেখিয়েছি। তোমরা প্রথমটা খেয়াল করো, বিশেষণ হিসেবে ব্যবহৃত পদ শেষের অ এর উচ্চারণ ওকারান্ত হয় যদি কি কোনো শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, যেমন কত, বড়, এগুলোকে কি হবে শেষে কিন্তু অন্ত অ এর নিয়মটা পড়ছে, যার কারণে ত এর সাথে ওকার হচ্ছে, রসিনরের সাথে ওকারটা হচ্ছে। যদি কি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়, বেশ কিছু দ্বিরুক্ত শব্দ বিশেষণ হিসেবে ব্যবহৃত হলে প্রায় শব্দ শেষের অ এর উচ্চারণ ওকারান্ত হয়। দ্বিরুক্তি শব্দ তো বোঝা যায় যে একটা শব্দ দুবার করে কি এটার পরপর দুবার এটা আমরা পাচ্ছি, দুইবার হবে। যেমন এখানে হচ্ছে কি বড় বড়, তারপর হচ্ছে কাঁদ কাঁদ লিখে, কিন্তু উচ্চারণটা কি হবে কাদো কাদো, কাদো কাদো। আর এখানে যেহেতু কোনো সবগুলো পরে আমরা অ উচ্চারণটা পাচ্ছি, মানে কোনো ব্যঞ্জনের উচ্চারণটা আলাদা করে হচ্ছে না, যার কারণে কিন্তু আমাদের কোনো হস্টিন বসার প্রয়োজন নেই। কিন্তু এই দ্বিরুক্তি শব্দের ক্ষেত্রে মাঝে মাঝে ব্যতিক্রম হয়, যেমন হচ্ছে কর কর, সেক্ষেত্রে কিন্তু আমরা কর কর ওটা পাচ্ছি না। তো দুই একটা ব্যতিক্রমও আছে। পরের নিয়মটা তোমরা খেয়াল করো, 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক শব্দের অন্ত অ এর উচ্চারণ ওকারান্ত হয়। 11 থেকে 18 পর্যন্ত সংখ্যাবাচক যে শব্দগুলো আছে, যেমন হচ্ছে 11, তারপরে এখানে হচ্ছে 12,
13, 14, 15, 16 সবগুলো কি হচ্ছে ওকার হয়ে যাচ্ছে, মানে শব্দের শেষে। তো এখানে 16 ক্ষেত্রে যেহেতু মূর্ধন্য আছে সেটা নিয়ম অনুসারে কি হচ্ছে তালবেশ হয়ে যাচ্ছে। বিশেষ্য শব্দের শেষে হ এবং বিশেষণ শব্দের শেষে ড় থাকলে সাধারণত অন্ত অয়ের উচ্চারণ ওকারান্ত হয়। বিশেষ্য শব্দ যেমন হচ্ছে কি এখানে বিশেষ্য হচ্ছে বিবাহ, হ্যাঁ হ আছে, তো এটা ওকারান্ত হয়ে যাচ্ছে, ওকার হয়ে যাচ্ছে, মানে সংবৃত হচ্ছে, বিবাহ হয়ে যাচ্ছে। ঠিক গাঢ় এটা রসিন্নরটা কি হচ্ছে ওখানে ওকারটা হয়ে যাচ্ছে। এরপর আরও কিছু নিয়ম দেখিয়েছি, তোমরা খেয়াল করো। রস্বই কিংবা একারের পর অন্তস্তীয় থাকলে সেই অন্তস্তীয় হসন্তর উচ্চারিত না হয়ে প্রায় কি হয়ে যাচ্ছে ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন হচ্ছে কি প্রিয়, এখানে রস্বইকার আছে, পরাফলার এখানে কি রস্বইকার, এরপরে অন্তস্তীয়, যার কারণে এটা কি হয়ে যাচ্ছে ওকার হয়ে যাচ্ছে। ঠিক তেমনিও কি বিধেয়, এখানে আমরা কি পাচ্ছি একার পাচ্ছি, প্রথমটাতে হচ্ছে রস্বইকার, রফলা রস্বইকার, আর এখানে হচ্ছে বিধেয় ধয়েকার পাচ্ছি। তার মানে কি বলা হচ্ছে একার কিংবা রস্বইকার পরে যদি অন্তস্তীয় থাকে তার উচ্চারণটা ওকার হয়ে যায়। এই নিয়ম অনুসারে সেটা হচ্ছে বিধেয়। পরের নিয়মটা খেয়াল করো, শব্দ শেষে সংযুক্ত বর্ণ থাকলে সেক্ষেত্রে শব্দ শেষের অ এর উচ্চারণ ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। হ্যাঁ, এটা কিন্তু এর আগে তোমাদেরকে বলেছি, যদি শব্দ শেষে যেমন এখানে তালবেশ ক ত সংযুক্ত, মানে কোনো সংযুক্ত বর্ণ থাকলে শব্দের শেষে, সেক্ষেত্রে সেটা ভাঙবে, সেটা তো আগে বলেছি যে শব্দের শেষে সংযুক্ত বর্ণগুলো ভেঙে যায় এবং তার উচ্চারণটা কিন্তু ওকার হয়। ঠিক এখানে কি শক্ত। এরপরে খেয়াল করা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, এখানে একটা বিষয় তোমাদেরকে এর আগেও বলেছি যে এখানে কিন্তু একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছ, প্রশ্ন তালবেশের জায়গায় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু দন্তাস, এটা নিয়মটা আমি বলেছি, যদি যুক্ত ব্যঞ্জন হয় তালবেশের সাথে দন্তানো বা দন্তাসের সাথে দন্তানো তবর্গীয় ধ্বনিগুলোর, সেক্ষেত্রে বা আমরা কি পাই, সেক্ষেত্রে হচ্ছে দন্তানের উচ্চারণটা, দন্তানের কারণে তালবেশের উচ্চারণটা কি হয় দন্তাস হয়ে যায়, বা তবর্গীয় ধ্বনিগুলোর কারণে সংযুক্ত থাকলে সেটা হচ্ছে তালবেশ থাকলেও সেটা দন্তাসে রূপান্তর হবে। এরপরে সর্বশেষ তোমরা উদাহরণটা নিয়মটা খেয়াল করো, তর এবং তম প্রত্যয়যোগে ঘটিত বিশেষণ শব্দের অন্তিম অয়ের উচ্চারণ ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। অন্তিম মানে হচ্ছে শেষে, শব্দের শেষে, সেটা কি বিশেষণ শব্দ হতে হবে এবং হচ্ছে তর এবং তম থাকবে, তর এবং তম থাকবে। যেমন হচ্ছে কি অধিকতম, সেটা কি হয়ে যাচ্ছে স্বরেওটা কি হয়ে যাচ্ছে এখানে অধিক হয়ে যাচ্ছে, এবং তম এটা শব্দ শেষে কি হচ্ছে ময়ের সাথে ওকার হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কি উচ্চতম, ওকার এখানে শব্দ শেষের ওকারটা উচ্চারিত হবে। তোমাদের বাংলা উচ্চারণের নিয়মের ক্লাস আজ এ পর্যন্তই। আর তোমরা যদি এই নিয়মগুলো খেয়াল করে যদি তোমরা বাসায় বসে যদি বেশি বেশি করে অনুশীলন করো তাহলে মনে হয় না তোমাদের জন্য এটা খুবই কঠিন কোনো বিষয় হবে। আর এক্ষেত্রে তোমরা হচ্ছে বাংলা একাডেমি প্রকাশিত যে নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণ অভিধানটা আছে তার প্রথমে কিন্তু উনি অনেক সুন্দর করে নিয়মগুলো, ওখানে কিন্তু পুরো বইতে অনেক উদাহরণ দেওয়া আছে, কিন্তু উনি প্রথমেই অনেক সুন্দর করে নিয়মগুলোকে উনি উপস্থাপন করেছেন। এটা যদি তোমরা অনুসরণ করো বা ওটা পড়ো তাহলে তোমরা সহজেই এই উচ্চারণের নিয়মগুলো তোমরা পারবে এবং আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আজ এ পর্যন্তই।